নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে পাঠ করব প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার একটি গল্প। ঘনাদার নিজের বলা গল্পগুলিতে তিনি প্রায় অতি মানুষ, কিন্তু ৭২ নম্বরে যিনি বাস করেন তিনি নেহাতি রক্ত মাংসের মানুষ। তার পরিচয় অনেক গল্পেই আছে, এই গল্পে একটু বিশেষভাবেই আছে। আরম্ভ করছি আজকের পাঠ, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প দাঁত। মাছ ধরতে যাওয়া আর হলো না। এত দিনের এত জল্পনা কল্পনা আয়োজন উদ্যোগ সব ভেস্তে গেল। অথচ কি উৎসাহ নিয়েই না সব ব্যবস্থাপত্র করা গেছিল। কি নিখুঁত তোড়জোড়, কি নির্ভুল অভিযানের খসড়া। মাছ ধরা তো নয়, সত্যিই রীতিমতো একটা যুদ্ধযাত্রা। শিবুর ওপর কমিসারিয়েটের ভার, শিশির আছে আর্সেনালের তদারকে, আর গৌর নিয়েছে ট্রান্সপোর্টের ঝক্কি। অর্থাৎ শিবু ব্যবস্থা করবে ভুরি ভোজনের, শিশির যোগাবে ছিপ বড়শি টোপ চার, আর গৌর পৌঁছে দেবে সেই আশ্চর্য অজানা জলাশয়ে যেখানে সভ্যতার সংস্পর্শহীন সরল মাছেরা এখনো কুটিল মানুষের কারসাজির পরিচয় পায়নি। তারপর শুধু ছিপ ফেলা আর মাছ তোলা। গত কদিন ধরেই তাই দারুণ উৎসাহ উত্তেজনার মধ্যে দিয়ে মেসের দিন কাটছে। ধরার পর অত মাছ আনা যাবে কি করে তাই নিয়েও তুমুল তর্ক হয়ে গেছে, এবং আনাও যদি যায় তাহলে বাজারে কিছু বিক্রি করতে ক্ষতি কি এ প্রস্তাব করতে গিয়ে খেলোয়াড়ি মেজাজের অভাবের অভিযোগে শিবুকে দস্তুর মতো অপ্রস্তুত হতে হয়েছে। শখের মাছ ধরে এনে বিক্রি, মাছ চালানোর ব্যবসা করলেই হয় তাহলে। এই বেফাঁস কথার সাফাই গাইতে শিবুকে সরকারি স্বাস্থ্য বিভাগের পর্যন্ত দোহাই পাড়তে হয়েছে। এত মাছ একসঙ্গে এনে এই ভাদ্রের গরমে পচলে শহরের স্বাস্থ্য বিপন্ন হতে পারে, এই তার বক্তব্য। কিন্তু তাতেও সে পার পায়নি। পচবে কেন, খিঁচিয়ে উঠেছে শিশির। বিলিয়ে দেব আমরা, উদার হয়ে উঠেছে গৌর। প্রতিবেশীদের মধ্যে কাদের মাছ বিলিয়ে অনুগ্রহ করা যায় তার একটা তালিকাও তৈরি হতে বিলম্ব হয়নি। এই তালিকা তৈরির মাঝখানে উদয় হয়েছেন ঘনাদা। শিশিরের কাছে ৩,০৬৩তম সিগারেটটা ধার নিয়ে ধরাতে ধরাতে বলেছেন, কে হে, তোমাদের অপারেশন পিসেসের কত দূর? জানতি পারোনার জ দেয়া পিসেস শুনে প্রথমটা একটু ভড়কে গেলেও তাড়াতাড়ি সামলে নিয়েছি। শিবু থাকতে আমরাও বিদ্যায় কম যাই নাকি? পিসেস তো জ্যোতিষের মিন অর্থাৎ মৎস্য রাশির ল্যাটিন নাম। আমরা হেসে বলেছি, দূর আর কোথায়, আপনার জ্যোতিষের মৎস্য রাশি উঠোনে এনে ফেলেছি বললেই হয়। উৎসাহের চোটে সেই আশ্চর্য পুকুরের সরল সুবোধ মাছদের কথা উচ্ছ্বাস ভরেই শুনিয়েছি এবার। ঘনাদা কিন্তু শুধু একটু মুখ বেঁকিয়েছেন। মাছ ধরতে তাহলে যাচ্ছ না? ঘনাদার কথায় যেন কোথায় খোঁচা। যাচ্ছি না মানে? কি করতে যাচ্ছি তাহলে? বলো, মাছ মারতে। মাছ ধরা আর মারার মধ্যে তফাৎ আছে কি না? একটা হলো খেলা আর একটা খুন। যে মাছ খেলাতেই জানে না তাকে ধরা নয়, শুধু মারাই যায়। কথাগুলো মোটেই মনঃপূত হয়নি আমাদের, তাই খুঁত ধরে বলেছি, মাছ আবার খেলাতে জানবে কি? মানুষই তো মাছকে খেলিয়ে তোলে। খেলায় খেলায়, মাছও খেলায়। তেমন মাছ হলে মানুষকেই খেলায়। আর মাছ যদি খেলোয়াড় না হয় তাহলে ছিপ ধরাই মিছে। তবে তেমন খেলোয়াড় আর আজকাল আছে কোথায়? শেষ দেখেছিলাম নীলিমাকে। নীলিমা? আমরা অবাক। হ্যাঁ, নীলিমা।
নামটা অবশ্য আমারই দেওয়া, মেয়ে নয়, মাছ। ওপরে গাঢ় নীল আর নিচে ধোঁয়াটে রূপলি, পাক্কা 7 হাত 20 মণি, টুনি। ক্যালিফোর্নিয়ার অ্যাভালন শহরের নাম শুনেছ কিনা জানি না। মোটরবোটে ছিপ দিয়ে সমুদ্রের টুনি ধরার খেলা সেই শহরের মাথা থেকেই প্রথম বেরোয়। কিন্তু নীলিমার কাছে সেই শহরের মাথা একেবারে হেঁট হয়ে গেছিল সেবার। বাঘা বাঘা টুনি শিকারী যেখানে জমা হয়, অ্যাভালনের সেই টুনা ক্লাব একেবারে নিঝুম। নীলিমার কাছে হার মেনে সমস্ত শহর মর্মাহত। নীলিমা টোপ গেলে অম্লান বদনে, কিন্তু সে যেন শিকারীকে আহাম্মক বানাবার জন্যেই। নাচিয়ে খেলিয়ে বেচারা শিকারীকে নাকালের চূড়ান্ত করে শেষ পর্যন্ত ছিপের সুতোটি কিভাবে সে কেটে পালায় কেউ বুঝতে পারে না। তাই নীলিমা মাছের ছদ্মবেশে জলকন্যা এমন একটা গুজবও তখন রটে গেছে। সেই অ্যাভালন শহরে সেবার বেড়াতে গেছিলেন, আর বাঘা বাঘা শিকারীরা যার কাছে মাথা মুড়িয়েছে সেই নীলিমাকে মোটরবোটের বদলে ডাঙা থেকেই হুইলের জায়গায় হাত ছিপেই ধরে সবাইকে একেবারে তাক লাগিয়েই দিয়েছিলেন, এই তো। ঘনাদার মুখের কথা কেড়ে নিয়ে এইভাবে শেষ করেও গৌর থামেনি, তার উপর জুড়ে দিয়েছে, এ আর শোনাবেন কি, খবরের কাগজেই তো তখন বেরিয়েছিল, আমরা পড়েছি। গৌর আমাদের দিকে সমর্থনের জন্য তাকিয়েছে। কলের পুতুলের মতো আমরাও মাথা নেড়ে সায় দিয়েছি বটে, কিন্তু বুঝতে তখন আর আমাদের বাকি নেই যে অবস্থা চিকিৎসার বাইরে গেছে। একসঙ্গে ঘনাদার গল্প তাড়াতাড়ি থামানো ও তাকে খুশি রাখাই হয়তো গৌরের উদ্দেশ্য ছিল, কিন্তু ফল হয়েছে হিতে বিপরীত। না পড়নি। ঘনাদার গলায় বিষাদের মেঘের ডাক। পড়তে পারো না, কারণ ব্যাপারটা যা বানালে তা নয়, আর খবরের কাগজে কিছু বার করতেই দেওয়া হয়নি। শুনুন ঘনাদা, শুনুন। আর শুনুন। ঘনাদা ততক্ষণে সিঁড়ি দিয়ে তাঁর টঙের ঘরে উঠেছেন। গৌরের ওপর আমরা সবাই খড়গহস্ত হয়েছি। দিল্লি তো সর্বনাশ করে। বাহ, আমি তো ভালোই করতে চেয়েছিলাম। গৌরের করুণ কৈফিয়ত। খবরের কাগজে পড়েছি শুনলে খুশি না হয়ে খাপ্পা হবেন কে জানত। তাছাড়া স্টেশন ওয়াগন যে দেবে তার সঙ্গে এই সকালেই দেখা না করলে নয়। গল্প একবার গড়ালে দুপুরের আগে কি থামতো? দোষ গৌরকে খুব দেওয়া যায় না। মাছ ধরার আয়োজনের এই ঝামেলার মধ্যে ঘনাদার গল্পটা মুলতুবি রাখার পক্ষে আমাদের সবারই সায় ছিল মনে মনে। কিন্তু ঘনাদার মন তো আর তা শুনে গলবে না। সেই যে তিনি বেঁকলেন, আর সোজা করে কার সাধ্য। উৎসাহ না থাকলেও আমাদের খেয়ালে আপত্তি তাঁর ছিল না আগে। আমাদের সঙ্গ ও শিক্ষা দেওয়ার কথাও দিয়েছিলেন। সে কথা তিনি স্পষ্ট করে ফিরিয়ে নেননি এখনো, কিন্তু ভাবগতিক দেখে আমরা চিন্তিত। রবিবারে আমাদের অভিযান। শুক্রবারে ঘনাদা তাঁর ঘর থেকে সন্ধ্যের পর নামলেন না। ঠাকুর ওপরেই খাবার দিয়ে এলো। শুনলাম তাঁর সর্দি। শনিবার সকালে শোনা গেল সর্দির সঙ্গে জড়ভাব, আর রাত্রে বুলেটিনে জানলাম দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা। খাবার ঘরে আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। খাওয়ার পরই একতলায় শিশিরের ঘরে দরজা ভেজিয়ে মন্ত্রণা সভা বসল। ঘনাদা যে আমাদের সব মজা মাটি করবার প্যাঁচ কষেছেন তা আর বুঝতে তখন বাকি নেই। কিন্তু আমাদেরও জেদ, ঘনাদাকে পাই বা না পাই মাছ ধরতে যাবই, আর তার আগে ঘনাদাকে একটু জব্দও না করলে নয়। পরদিন সকাল 7টা বাজতে না বাজতেই ঘনাদার ঘরে গিয়ে সবাই আমরা হাজির। আমরা আর সদ্য ভাজা 1 প্লেট গরম ক্রোকেট। কি ব্যাপার ঘনাদা, 3 দিন ধরে নিচে নামছেন না? আমাদের সঙ্গে যাবেন না নাকি? কি করে আর যাই। ঘনাদার দীর্ঘশ্বাস আমাদের না ক্রোকেটের প্লেটের উদ্দেশ্যে বোঝা কঠিন। হ্যাঁ, দাঁতের ব্যথা নিয়ে যাওয়া উচিতও নয়। আমরা সহানুভূতিতে গদগদ। কিন্তু ক্রোকেটগুলো কেমন হলো আপনাকে একটু চাখানোও তো তাহলে যাবে না।
সবই আমাদের ভাগ্য। চলো হে। আমাদের সঙ্গে ক্রকেটের প্লেটও অন্তর্ধান হওয়ার উপক্রম দেখে ঘনাদা আর বুঝি সামলাতে পারলেন না। অত যখন পেড়াপিড়ি করছো, দাও দেখি একটা চেখে। ঘনাদার নেহাত যেন অনিচ্ছা, আমাদেরও যেন সংকোচ, কিন্তু এই দাঁতের ব্যথায় গৌর প্লেটটা ঘনাদার প্রায় নাকের কাছ দিয়েই ঘুরিয়ে নিয়ে যায় আর কি। তার হাত থেকে প্লেটটা একরকম কেড়ে নিয়েই ঘনাদা আত্মবিসর্জনের সুরে বললেন, হোক ব্যথা, একটা দায়িত্বও তো আছে, সঙ্গেও যাব না, আবার কি ছাইপাঁশ সঙ্গে নিচ্ছ দেখেও দেব না, তা কি পারি? প্রথম কামড়টা নির্বিঘ্নেই পড়ল, তারপর দ্বিতীয় কামড় কটাস। আমরা একসঙ্গে হাঁ হাঁ করে উঠলাম। একদিকে ক্রোকেটের ভেতর থেকে বড় মার্বেল গুলিটা মেঝেতে, আর একদিকে ঘনাদার মুখ থেকে দুপাটি দাঁত প্লেটের ওপর তখন ছিটকে পড়েছে। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে গৌর গলায় মধু ঢেলে জিজ্ঞেস করলে, বাঁধানো বলে মনে হচ্ছে না? বাঁধানো দাঁতেও ব্যথা হয় তাহলে? ঘনাদা কি অপ্রস্তুত? আমাদেরই মনের ভুল। ফোকলা মুখেই করুণামিশ্রিত সহিষ্ণুতার হাসি হেসে দাঁতের পাটি কুড়িয়ে নিয়ে মুখে লাগিয়ে ঘনাদা বললেন, না, তা হয় না। তারপর তাঁর গলার স্বর গাঢ় হয়ে উঠল রহস্যে, তবে ছেলে মানুষই চালাকি করে আজ তোমরা যা জানলে, একদিন তা ধরা পড়লে এই দুনিয়ার চেহারাখানাই পাল্টে যেত। কাঁচা দাঁত তুলিয়ে সেদিন যদি না বাঁধিয়ে রাখতাম, আর সেই নীলিমার কাছে হদিশ যদি না পেতাম, তাহলে পৃথিবীর ইতিহাস আজ অন্যভাবে লেখা শুরু হতো। আবার নীলিমা। আমরা চঞ্চল হয়ে উঠি ঘর থেকে বেরুবার জন্য, কিন্তু ঘনাদা তখন বলে চলেছেন, এই দুপাটি বাঁধানো দাঁতই এক ভুঁইফোড় রাজ্যের লোভের থাবা থেকে সেদিন মানুষকে বাঁচিয়েছে। অ্যাভালন শহরের নাম সেদিন করেছি, শহরটা কোথায় বলিনি। এ শহর হল ক্যালিফোর্নিয়ার পশ্চিমে সেন্ট ক্যাটালিনা নামে ছোট এক দ্বীপে। পুরো দ্বীপটা যেন একটা নাদাপেট বেলে মাছ দক্ষিণমুখ চলেছে। অ্যাভালন শহরটা যেন তার চোখ। এ শহরে বেড়াতে আমি যাইনি শখ করে, গেছিলাম ডেকস্টা নামে এক পুরনো বন্ধুর ডাকে। ডেকস্টা নামে অবশ্য তাকে খুঁজে পাবার আশা করিনি। শ্রীকৃষ্ণের শত নামের মতো তারও নামের সংখ্যা অগুন্তি, আর সেই সঙ্গে ছদ্মবেশও। কিন্তু নাম আর চেহারা তার যত রকমেরই হোক, স্বভাব তার চিরকাল এক। যেখানে কোনো গোলযোগের গন্ধ, সেখানেই ডেকস্টা। জীবনে কত বিপদের মুখেই যে দুজনে একসঙ্গে দাঁড়িয়েছি, তার হিসেব নেই। এই কিছুদিন আগেও অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অ্যান্টনি ফিশার অন্তর্ধান হওয়ার পর তার খোঁজে প্রাণ হাতে নিয়ে কি না করেছি। খোঁজ যে পাইনি, সে অবশ্য আমাদের একটা কলঙ্ক। এই ডেকস্টের জরুরি সংকেত টেলিগ্রাম পেয়েই অ্যাভালনে ছুটেছিলাম। টেলিগ্রামে এখনকার নাম সে দেয়নি। যে নামেই থাকুক, তাকে খুঁজে আমি বার করবই, সে জানত। ঘনাদার দম নেওয়ার ফাঁকে নিচে স্টেশন ওয়াগনের হর্ন শুনতে পেলাম। মন তখনও উসখুস করছে। আচ্ছা, তাহলে, বলে গৌর তো উঠেই দাঁড়ালো, কিন্তু ওই উঠে দাঁড়ানো পর্যন্তই। ঘনাদা আবার ধরলেন, অ্যাভালনে নেমেই ডেকসটাকে খুঁজে ঠিক বার করলাম, কিন্তু জীবিত অবস্থায় নয়। ডেকসটা আমার পৌঁছবার আগের দিনই সেন্ট ক্যাটালিনার পশ্চিম দিকের সমুদ্রে কেমন করে ডুবে মারা গেছে। ওখানকার কজন জেলে তার হাঙরে ঠোকরানো মৃতদেহটা উদ্ধার করেছে কোনো মতে। অ্যাভালনের কেউ তাকে ডেকস্টা বলে শনাক্ত করতে অবশ্য পারেনি। মিলার বলে যে ছদ্মনামে সে এখানে ছিল, দু একজন সেই নামেই তাকে চিনেছে। ডেকস্টার ডুবে মরাটা আমার কাছে কেমন রহস্যময় ঠেকল।
ফুর্তির সাঁতার কাটতে ডুবে মরার ছেলে তো সে নয়। কি করতে সে এখানে এসেছিল? আমাকেও ডেকে পাঠাবার কারণ কি? ডেকসটাই নেই, এ রহস্যের হদিশ কে দেবে? তবু তার সংকেত টেলিগ্রামটা আর একবার পড়ে দেখলাম। ডেকসটা অতি সাবধানী, সংকেত লিপিতে পাঠানো টেলিগ্রামের পাঠোদ্ধার করলেও কিচ্ছু সন্দেহ করবার নেই। টেলিগ্রামের কথা হলো এই: অ্যাভেলনের টনি মাছ সব শিকারীর স্বপ্ন, ধরবে তো তাড়াতাড়ি এসো। না, এ টেলিগ্রামে আসল রহস্যের কিছুই বোঝবার উপায় নেই। সত্যিই রহস্য কিছু নেই এমন কি হতে পারে? সংকেত লিপিটা হয়তো তার রসিকতা। আসলে কদিনের ছুটি উপভোগ করবার জন্য টুনি মাছ ধরতে সে আমায় ডেকে পাঠিয়েছে, এমন হওয়াও তো সম্ভব। কিন্তু এ ব্যাখ্যা মন কেন যেন মানতে চায় না। ডে কস্টার মতো মানুষ খেলা কি ছুটির মর্ম জানে না। রহস্যের পেছনে ছোটাই তাদের জীবন, তাদের ছুটি। তাহলে টুনি শিকারের মধ্যেই রহস্যের সূত্র হয়তো কোথাও লুকিয়ে আছে নাকি? অ্যাভালন শহরে তখন নীলিমাই একমাত্র প্রসঙ্গ। রাস্তায় ঘাটে দোকানে বাজারে ও ছাড়া আর কথা নেই। টুনা ক্লাবে তাই যেতে হলো। ছিপ নিয়ে মোটর বোট ভাড়া করে একদিন টুনি শিকারেও বেরুলাম। দেখাও পেলাম নীলিমার, আর কানমলাও যথারীতি। নাচিয়ে খেলিয়ে নীলিমাকে যখন প্রায় বোটে তুলতে যাচ্ছি, কেমন করে ওই ইস্পাতের তারের মতো শক্ত সুতো কেটে সে পালালো। রোখ চেপে গেল আমারও, কিন্তু একদিন দুদিন 3 দিন নীলিমার কাছে নাকের জলে চোখের জলে হয়ে 4 দিনের দিন আর শিকারে বেরুলাম না। মোটর লঞ্চ ভাড়া করে গেলাম আসল ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট শহরে। ডুবুরির পোশাক পরে গভীর সমুদ্রের তলায় বল্লম দিয়ে মাছ শিকার সেখানকার এক খেলা। একদিন সেই খেলায় কাটিয়ে টুনা ক্লাবে ফিরতেই টিটকিরি শুনলাম, কি রে নিগার, টুনা ধরার শখ মিটল? পালিয়েছিলি কোথায়? টিটকিরি আর কারুর নয়, ক্লাবের সবচেয়ে ধনী সভ্য বেনিটোর। যেমন বদখদে সাদা গন্ডারের মতো লোকটার চেহারা, তেমনি তার পয়সার অহংকার। সাদা চামড়ার সভ্যদেরই সে মানুষ বলে গণ্য করে না তো আমাকে? আমার কাছে কোনো জবাব না পেয়ে সে আমার টেবিলের ধারেই এসে দাঁড়িয়ে গরিলার মতো হাতের বিরাশি সিক্কা একটি চাপড় আমার পিঠে বসিয়ে মূলোর মতো দাঁত বের করে হেসে বললে, তুই গুগলি ধর, বুঝেছিস? হাঁটু জলে কাদা ঘেঁটে গুগলি, যেমন মানুষ তেমনি তো শিকার। ঠাট্টার ছলে সঙ্গে সঙ্গে আরেকটি গরিলা হাতের রদ্দা। তবু কোনো জবাব না দিয়ে শুধু একটু হাসলাম। বেনিটো ঘৃণা ভরেই এবার আমাকে রেহাই দিয়ে চলে গেল। বেশিরভাগ পয়সার সামনে দণ্ডবৎ হলেও মার্কিন মাত্রেই অমানুষ নয়। বেনিটোর এই অহেতুক জুলুম অনেকেরই খারাপ লেগেছে বুঝলাম। কেউ কেউ এসে আমার ওপর রাগও দেখালে। তুমি মানুষ নাকি? কি বলে ওই অসভ্য জানোয়ারটার জুলুম সহ্য করলে বলো তো? হেসে বললাম, জুলুম আর কি, বড় লোকের রসিকতাই ওই রকম। অত বড় একটা নিজস্ব পেল্লায় জাহাজ নিয়ে যে দুনিয়াটা টহল দিয়ে বেড়াতে পারে, কত তার পয়সা ভাবতে পারো? ওরকম লোক আমাদের মতো মানুষকে পোকামাকড় মনে করবে না তো করবে কে? একটু খুশি রাখলে ওর জাহাজের পার্টিতে একদিন নেমন্তন্নও তো পেতে পারি। মার্কিন বন্ধুরাও মুখ বেঁকিয়ে এবার সরে গেল। বুঝলাম আমার ওপর যেটুকু শ্রদ্ধা তাদের ছিল তাও খুইয়েছি। কিন্তু বেনিটোর জাহাজের পার্টিতে সত্যিই একদিন নিমন্ত্রণ পেলাম। তার আগে নিউপোর্ট থেকে আনা ডুবুরির পোশাকে একদিন সমুদ্রে আমি নেমেছি। কোনো মরিয়া টুনি শিকারী তখনও নীলিমাকে ধরবার আশা ছাড়েনি। মোটর বোট নিয়ে 2-1 সেদিনও তাই বেরিয়েছে। নীলিমার অজেয় হওয়ার রহস্য সেদিনই বুঝলাম,
আর সেই সঙ্গে ডেকস্টার মৃত্যু রহস্যও বুঝি কতকটা। কিন্তু আসল যে রহস্য তখন অনুমানও করতে পারিনি, বেনিটোর জাহাজের পার্টির রাতেই তা জলের মতো পরিষ্কার হয়ে গেল। জাহাজ তো নয়, জলের ওপর স্বর্গপুরী। টুনা ক্লাবের সবাই তো বটেই, অ্যাভালনের নাম করা কেউ নিমন্ত্রণ থেকে বাদ পড়েনি। মস্ত ওপরের ডেক ঝলমল করছে রং বেরঙের আলোর পোশাকে। নাচ গান খাওয়া ফুর্তি চলছে অবিরাম। সারা রাতই চলবার কথা, কিন্তু রাত 12:30টায় হঠাৎ সমস্ত উৎসব থেমে গেল এক নিমেষে। ডেকের ওপরকার সমস্ত ফুর্তিবাজের দল যেন কাঠের পুতুলের মতো স্তব্ধ। শুধু বেনিটোর কর্কশ বাজখাঁই গলা শোনা গেল, বন্ধু সব, আমার জানাতেও ঘৃণা হচ্ছে যে আপনাদের মধ্যে এমন একজন নীচ নোংরা জানোয়ার আছে যে অতিথি হওয়ার সুযোগ নিয়ে চুরি করতে এখানে ঢুকেছে। আমার অত্যন্ত মূল্যবান কিছু কাগজপত্র জিনিস এই জাহাজে আমি সঙ্গে নিয়ে বেড়াই। এইমাত্র আমি জানতে পেরেছি যে সকলের ফুর্তি করার সুযোগে আমার সেই গুপ্ত সিন্দুক ঘরের দরজা সে কৌশলে খুলে ঢুকেছে। ঢুকে যাই সে করুক, এ জাহাজ থেকে পালাতে সে পারেনি এ বিষয়ে আমি নিশ্চিন্ত। ধরা তাই সে পড়বেই। আজকের উৎসব বাধ্য হয়েই আমাকে এখানে বন্ধ করতে হচ্ছে। আপনাদের শহরে ফিরে যাবার লঞ্চের ব্যবস্থাও আমি অবিলম্বে করছি, কিন্তু তার আগে নিজেদের আত্মসম্মানের খাতিরেই আপনারা যদি নিজের নিজের নাম জানিয়ে আপনাদের কাছে আমার মূল্যবান জিনিস যে কিছু নেই তার প্রমাণ স্বেচ্ছায় দিয়ে যান, আমি বাধিত হব। খানা তল্লাশিতে কিছুই অবশ্য পাওয়া গেল না, এবং বলা বাহুল্য, সব অতিথি বিদায় নেবার পর যে নামটি বাকি রইল তা আমার। জাহাজের একটি কামরাতেই তখন আমি বসে আছি। কটা সিগারেট যে পুড়েছিল মনে নেই, কিন্তু কামরার দরজার হাতলে বাইরে থেকে হাত পড়তেই উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা জানিয়ে বললাম, এসো বেনিটো, তোমার জন্যই অপেক্ষা করছি। খানা তল্লাশি করতেই বুঝি এত দেরি হলো। বেনিটোর হতভম্ব ভাবটা কাটতে কয়েক সেকেন্ড লাগলো। তারপর হিংস্র গরিলার সঙ্গে রঙে ছাড়া তার মুখের আর বুঝি কিছু তফাত রইল না। কিন্তু এ ভাবটাও সে সামলে নিলে। ইঁদুরকে থাবার মধ্যে পেলে শিকারী বেড়াল তখনই তাকে কামড়ে ছিঁড়ে খায় না। বেনিটো অদ্ভুত পৈশাচিক মুখ টেপা হাসি হেসে আমার দিকে এগিয়ে এলো। তার মুখ দেখে বুঝলাম এমন তাড়িয়ে তাড়িয়ে জিঘাংসা মেটাবার সুযোগ পেয়ে তার আনন্দ আর ধরে না। ব্যাঙ হয়ে সাপের গর্তে শীত কেটেছিস, তোর সাহস আছে বলতেই হবে। কিন্তু লাভ কি হলো এ সাহসে? পারবি পালাতে? বেনিটোর শেষের কথাগুলোয় রাগের চিড়বিড়িনি চাপা রইল না। তবু হেসে বললাম, পালাতে যাবই বা কেন? তোমার জাহাজটা তো তোফা আরামের। বলে বসতে যাচ্ছিলাম, এক হ্যাঁচকায় আমায় টেনে তুলে দাঁতে দাঁতে কিষ্কিন্ধার কড়মড়ানি তুলে বেনিটো বললে, আর আমি তোকে দেব, তার আগে কোথায় কি লুকিয়েছিস দেখি। অম্লান বদনে হাত তুলে দাঁড়ালাম। তন্ন তন্ন করে সব পরীক্ষা করে বেনিটো গর্জন করে উঠল, ভেবেছিস এখন কোথাও লুকিয়ে রেখে পরে পাচার করবি সুযোগ বুঝে? কিন্তু তার আগে তোকেই যে পাচার হতে হবে। ডেকস্টার মতো, কেমন? এক মুহূর্তের জন্য চমকে উঠে বেনিটো আরো হিংস্র হয়ে উঠল। হ্যাঁ, ডেকস্টার মতো। সেও তোর মতো এ জাহাজের রহস্য ফাঁক করতে এসেছিল। এ জাহাজের রহস্য তাহলে আছে কিছু? দামি জিনিসের মধ্যে আমি তো লুকোনো সিন্ধুকে এক বান্ডিল কাগজই দেখলাম। সে কাগজ তুই ঘেঁটেছিস তাহলে? বেনিটোর রাগের পারা চড়ছে। তা ঘেঁটেছি বই কি, তবে নিইনি যে কিছু সে তো তুমি নিজেই গুণে দেখেছ। আমার নির্বিকার ভাবটাই বুঝি বেনিটোর বেশি অসহ্য। না নিলেও টুকে যে রাখিসনি তাতে বিশ্বাস কি? ও বাবা, ওই বিদঘুটে মাথাগুলোনো এক বান্ডিল অঙ্ক আমি টুকবো এইটুকু সময়ে? যাই করে থাকিস, নিস্তার তোর নেই। এ জাহাজের রহস্য জেনে কেউ জ্যান্ত ফেরে না। ডেকস্টার মতোই তোকে হাঙরদের ভোজে লাগাবার ব্যবস্থা করছি এখনই।
তবে তোর ওই কেলে মাংস হাঙরেও বোধহয় ছোঁবে না। তাহলে তোমার মতো যে মাংস হাঙরের পছন্দ তাই তাদের পাতে দিলে ভালো হয় না? কি বলবো, খ্যাপা গরিলা না ষাঁড় না দুয়ের একত্র সম্মিলনের মতো বেনিটো এবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জামাটা ঝেড়ে নিয়ে আর একটা সিগারেট ধরিয়ে বললাম, অনেক দিনের অনেক কিছুর শোধ নেবার আছে বেনিটো, এত তাড়াতাড়ি কিসের? ঘাড় মুড় গুঁজে কেবিনের যে ধারে বেনিটো পড়েছিল সেখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এবার সে সাবধানে আমার দিকে এগুতে লাগল। তাড়াহুড়োয় কিছু হবে না সে বুঝেছে। কাছাকাছি এসেই সাঁড়াশির মতো দুহাত দিয়ে সে আমায় জাপটে ধরতে গিয়ে সেই যে পড়ল আর ওঠবার নাম নেই। রদ্দাটা অত জোর হবে ভাবিনি। কোমর ধরে তুলে তাকে কামরার সোফাটার উপর বসিয়ে দিলাম। পর মুহূর্তেই দেখি তার পিস্তল আমার দিকে তাক করা। আমি তাকে ধরে তোলবার সময় সুযোগ পেয়ে সে পকেট থেকে সেটা বার করেছে। এইবার শয়তান। শয়তানের মতোই বেনিটোর মুখের হাসি। বল, কি করেছিস আমার সিন্দুকের কাগজপত্র ঘেঁটে? সিগারেটে একটা টান দিয়ে বললাম, আর বলে লাভ কি? বললেও যা, না বললেও তাই। মরতে তো হবেই। না, সত্য কথা যদি বলিস তো একটা সুযোগ তোকে দেব। শুনতে পাই সুযোগটা। এই জাহাজ থেকে সাঁতরে দ্বীপে যাবার সুযোগ। হেসে বললাম, ডেকসটাকেও এই সুযোগই তো দিয়েছিলে, কিন্তু এখানকার হাঙরগুলো যে বড় হ্যাংলা। এখনো রসিকতা? বেনিটো চিৎকার করে উঠল। এ পিস্তলটা কি রসিকতা মনে হচ্ছে? পাগল, বিশেষত তোমার মতো আনাড়ির হাতে। কিন্তু যা বলবো শুনলে যদি তোমার মেজাজ আরো খারাপ হয়। তবু শুনতে আমি চাই, বেনিটো হুঙ্কার দিলে। তবে শোনো, নেহাত যখন ছাড়বে না। ও কাগজপত্রের আমি ফটো নিয়েছি। ফটো নিয়েছিস? হ্যাঁ, নির্ভুল মাইক্রোফোটো যাকে বলে, এক এক করে সব পাতার। অতি কষ্টে নিজেকে সামলে নিল বেনিটো। কোথায় সেসব ফটো? সেসব তো আর এ জাহাজে নেই। জাহাজে নেই? উত্তেজনায় বেনিটো উঠে দাঁড়ালো। কোথায় ফেলেছিস? ফেলবো কেন, পাঠিয়ে দিয়েছি। আশ্চর্য যে গাইডেড মিসাইল অর্থাৎ দূর থেকে চালানো অস্ত্রের এখানে পরীক্ষা চালাচ্ছ। অস্ত্র পরীক্ষার সঙ্গে রসিকতার লোভ সামলাতে না পেরে টর্পেডোর মতো যে জলে ডোবা অস্ত্র দিয়ে টুনি শিকারীদের ছিপের সুতো কেটে নীলিমাকে অজেয় করে তুলে সবাইকে থ করে দিয়েছ, সেই টর্পেডো দিয়েই নিউপোর্টের সমুদ্রকূলে সেসব ফটো পাঠিয়ে দিয়েছি। খবর যাদের দেওয়া আছে তারা কাল সকালেই সমুদ্র তীর থেকে টর্পেডো তুলে তা খুলে সেসব ফটো উদ্ধার করবে। মিথ্যা কথা! বেনিটোর আর্তনাদ না চিৎকার বোঝা যায় না। সে টর্পেডো একজন ছাড়া কেউ চালাতে জানে না। যে জানে সেই চালিয়েছে। আমার নয়, বেনিটোর পেছনে আর একজনের কণ্ঠস্বর। শীর্ণ দেহ কিন্তু রিজু সৌম্য চেহারার এক বৃদ্ধ বেনিটোর পিঠে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। কখন তিনি তার পিছনে এসে দাঁড়িয়েছেন বেনিটো উত্তেজনার মধ্যে বুঝতেও পারেনি। দিশাহারা অবস্থায় তার মুখ দিয়ে কটা অস্ফুট আওয়াজ শুধু বেরোয়, আপনি অ্যান্টনি? হ্যাঁ, আমি অ্যান্টনি ফিশার। চুরি করে বন্দি করে নিয়ে গিয়ে 5 বছর ধরে যাকে দিয়ে কৃতদাসের মতো যা খুশি তোমরা করিয়েছ সেই হতভাগ্য নীচ বৈজ্ঞানিক। আমি দুর্বল, মরতে আমি ভয় পাই, তাই তোমাদের হুকুম কাপুরুষের মতো আমি তামিল করেছি। আমায় দিয়ে শুধু এই দূর থেকে চালানো অস্ত্র তোমরা তৈরি করিয়ে নাওনি। যে কোবাল্ট বোমা আজও কেউ তৈরি করতে পারেনি তার সমস্ত অঙ্ক লিখিয়ে নিয়েছ। সে অঙ্কের খাতা আর তোমাদের শুধু একলার নয়। তার হুমকি দেখিয়ে দুনিয়াকে আর তোমরা ভয় দেখাতে পারবে না, এই আমার সান্ত্বনা। নরপিশাচদের হাতের পুতুল হয়ে যে আমায় থাকতে হবে না, তার জন্য এই মানুষটিকে ধন্যবাদ। বেনিটোর হাত থেকে তার পিস্তল কেড়ে নিয়ে বললাম,
আমায় নয়, ধন্যবাদ দিন সেই ডেকসটাকে, প্রাণ দিয়ে এ রহস্যের কিনারা করার ইঙ্গিত যে দিয়ে গিয়েছে। তার সংকেত টেলিগ্রাম যে আপনাকেই নিয়ে, তা এতদিনে কাল সবে বুঝেছি। টুনা শিকারীর কথাটার ভিতর যে অ্যান্টনি ফিশার নামটা লুকোনো আছে, তা আগে মাথাতেই আসেনি। কিন্তু কিন্তু ফটো তোলা হলো কিসে? বেনিটো এই হতাশার মধ্যেও জিজ্ঞেস না করে পারেনি। আমি গোপনে কে কি নিয়ে জাহাজে উঠেছে সব সন্ধান রেখেছি। ছোট বড় কোনো ক্যামেরা তোমার কাছে দেখা যায়নি। ক্যামেরা তোমার ছিল কোথায়? আমার কথা শুনেও ক্যামেরা কোথায় ছিল বুঝতে পারছো না? কথা শুনে মানে? হঠাৎ মানেটা বুঝতে পেরে বেনিটো মেঝের ওপরই হতভম্ব হয়ে বসে পড়ে। হ্যাঁ, সোজাসুজি ক্যামেরা আনলে ধরা পড়তে হবে জানতাম বলেই এমন ব্যবস্থা করেছিলাম যা সন্দেহের বাইরে। আমার বাঁধানো দাঁতই গুপ্ত ক্যামেরা। ছবি সমেত সেই বাঁধানো দাঁত জোড়াই টর্পেডোতে পাঠিয়েছি। ফোকলা মুখে সব কথা যদি না বোঝাতে পেরে থাকি তো দুঃখিত। আমার রদ্দায় যা হয়নি, এই শেষ কটা কথায় তাই হলো। বেনিটো মাথা ঘুরে পড়ে একেবারে অজ্ঞান। টর্পেডো গুপ্ত ক্যামেরায় ফটো নিয়ে যথাস্থানেই পৌঁছেছিল। বেনিটো আর তার জাহাজটাকে তার পরদিন থেকে সেন্ট ক্যাটালিনার ধারে কাছে কিন্তু কেউ দেখেনি। সেই সঙ্গে টুনা ক্লাবের আর একটি লোককে, যার সম্বন্ধে ক্লাবের সভ্যদের ধারণা আজও অত্যন্ত নিচু। ঘনাদা থামলেন। মাছ ধরতে যাওয়ার আর তখন সময় নেই। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।